বাংলাদেশে রিয়াল মাদ্রিদের যে পরিমাণ ফ্যান ফলোয়ার আছে, রিয়াল মাদ্রিদকে নিয়ে ভিডিও করা খুব কঠিন। এই কারণে কঠিন, ব্রাজিলের যারা ফ্যান তারা রিয়াল মাদ্রিদের ফ্যান, আর্জেন্টিনা ফ্যানও রিয়াল মাদ্রিদের ফ্যান, অন্যান্য দলগুলো তো আছেই। মানে এই রিয়াল মাদ্রিদে আইসা সবাই এক হয়ে যায়। সো এই দলটাকে নিয়ে কিছু বলতে গেলে আপনাকে মৌমাছির মতো চারপাশ থেকে আক্রমণ করা হবে। ভালো বললে খুব 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 একটা করা হয়। ওভারঅল আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ টিমটা আছে রাজকীয় টিম। মানে এই টিমকে নিয়ে কথা বলতে গেলে ডেফিনেটলি আপনাকে একটু হলেও জানাশোনা থাকতে হবে, স্টাডি করতে হবে এবং তারপরে এ ব্যাপারে একটা অপিনিয়ন দিতে পারবেন। দেখেন, রিয়াল মাদ্রিদকে ফলো করতেছি তো সেই সত্যি কথা বলতে গেলে ফিগো, বেকহ্যাম ওই সময় থেকে। সো রিয়াল মাদ্রিদকে এতদিন যে দেখছি, যেভাবে দেখছি, আমার কাছে সবসময় মনে হয়েছে রিয়াল মাদ্রিদ যতটুকু না ভারে কাটে তার চেয়ে বেশি নামে কাটে। মানে রিয়াল মাদ্রিদ নামটা যখনই শোনে অন্যান্য ক্লাব, অন্যান্য খেলোয়াড় কেন যেন একটু চুপসাই যায়। কারণটা কি? কারণটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ, এই যে রিয়াল মাদ্রিদ এই কথাটা মানে মাথায় যখন চেপে বসে তখন সেটা খুবই তাদের জন্য একটা দুর্দান্ত চাপ হয়ে যায়। এখন রিয়াল মাদ্রিদের যারা কোচ হয়ে আসছেন তারা কেমন ছিলেন দেখেন। রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিনেদিন জিদান ছিলেন, তারপরে হচ্ছে যে হোসে মরিনো ছিলেন, তারপরে হচ্ছে কার্লো আনচেলত্তি ছিলেন, এখন আসছেন জাবি আলোনসো। তো জাবি আলোনসোকে নিয়ে তো আমরা অনেক 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 প্রত্যাশা করছিলাম, কারণ বায়ার লেভারকুজেনকে নিয়ে যেভাবে পরিচালিত করছেন রিয়াল মাদ্রিদকে সেভাবে পরিচালিত করবেন এটাই আশা করছিলাম। কিন্তু এবার লা লিগার পয়েন্ট টেবিল তো সেটাই বলতেছে, কিন্তু পয়েন্ট টেবিলের আগের সিজনটা কেমন ছিল, পয়েন্ট টেবিলের আগে ক্লাব বিশ্বকাপ কেমন করছে, দুর্দান্ত বাজে করছে। ওই সময় কিন্তু আমি খুবই হতাশ হয়ে পড়ছিলাম যে কত দূর যেতে পারবে রিয়াল মাদ্রিদ, ইউসিএল এ কি করবে, লা লিগাতে কি করবে, এই ব্যাপারটা খুব ভাবনার মধ্যে আমার ছিল। কিন্তু দিন দিন যত যাচ্ছে আমার কাছে ভাবনাগুলো অন্যরকম একটা ডালপালা মেলতেছে। কখনো মনে হয় রিয়াল মাদ্রিদ পারবে, কখনো মনে হয় পারবে না। কিন্তু ওভারঅল যদি আমি বিবেচনা করি তাহলে আমি এক বাক্যে বলবো এখনো 50-50 দেখতেছি। আমি এখনো রিয়াল মাদ্রিদকে ওইভাবে মানে একদম ফেভারিট বলতেছি না, আন্ডারডগ বলতেছি না, কিছুই বলতেছি না, এখনো 50-50, মোর ডেজ টু গো। আমি জাবি আলোনসোর ট্যাকটিক্সে কয়েকটা কথা বলতে চাই আজকে। না, জাবি আলোনসোকে আমি যেভাবে তার খেলাটা দেখছি, সে সবসময় ইয়াং খেলোয়াড়দের প্রতি ভরসা করতে চাই। ভাই এটাও তো মানতে হবে যে আপনি বড় বড় কাপ যখন জিততে চাইবেন তখন আপনার ডেফিনেটলি অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দেরকে আপনার লাগবে। রিয়াল মাদ্রিদে এসে তিনি সেটাই করছেন। তিনি দেখেন মাস্তানকুনোকে খেলান, আর্দা গুলারকে খেলান, হুইসেনকে খেলান, জুড বেলিংহাম, ভালভার্দে সবাইকে খেলান, কিন্তু ভিনিসিয়াস রদ্রিগোর প্রতি একটু অনীহা আছে, এডার মিলিটাওর প্রতি একটু অনীহা আছে, রুডিগার একটু অসুস্থ তারপরেও একটু অনীহা আছে, হয়তো সম্ভবত তাকে ছেড়েই দিবে। ইভেন এরকম বেশ মানে অনীহাযুক্ত খেলোয়াড়কেও তিনি মানে রেখে দিয়েছেন যেগুলোকে তিনি খুব বেশি খেলাচ্ছেন না। তো এই ব্যাপারটা যখন আমি দেখি তখন আমার মনে হয় যে একটা বড় কাপ জিতে গেলে একটা অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ টিমের একটা প্রয়োজন হবে। সেটা হচ্ছে হয়তো তিনি মেটাতে পারছেন না বা ফিল করতে পারছেন না। এখন প্রশ্নটা হলো যে তার, এটা তো আমি তার দুর্বলতার কথা বলছি, মানে তার শক্তিমত্তার জায়গা কথা। দেখেন তার শক্তিমত্তার জায়গা হচ্ছে সে নিজের ডিপ প্লেইং মিডফিল্ডার ছিল। সো তার চিন্তাধারাও কিন্তু ওরকমই। সে একেবারে বল হোল্ড করে পজিশন ভিত্তিক, হ্যাঁ মানে ট্রানজিশন করেন খুব মানে দ্রুত, যে একেবারে কাউন্টার অ্যাটাক উঠে যান সেরকমও না। অনেক সময় এরকম দেখা গেছে দ্রুত গোল দরকার, তারপরে তিনি সেই মানে বিল্ড আপ প্লে খেলে যাচ্ছেন। হ্যাঁ, এইগুলো কিন্তু তার দুর্বলতা। আপনারা যারা একটু ফুটবল ফলো করেন তারা কিন্তু খেয়াল করে দেখবেন এইগুলো কিন্তু দুর্বলতা। কারণ আপনি যখন বিপক্ষ দল ভালো খেলবে, বিপক্ষ দল যেভাবে খেলবে আপনাকে সেভাবেই ট্যাকটিক্সটা নির্ধারণ করতে হবে সেই মোমেন্টটাই। এর জন্য বস ছিলেন কার্লো আনচেলত্তি। আমি এরকম অনেক অনেক উদাহরণ দেখছি, মানে কামব্যাক কিংই চলে আসছিল কার্লো আনচেলত্তির নাম। মানে অনেক উদাহরণ দেখছি যে রিয়াল মাদ্রিদ হেরে যাচ্ছে, সে ম্যাচ জিতে গেছে, কিন্তু জাবি আলোনসোর ক্ষেত্রে সেই জিনিসটা ঘটে না। আমি জেনে শুনে বলতেছি ঘটে না। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যেভাবে বিধ্বস্ত হয়েছে ভাই, এরপরেও কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি এটাকে মিরাকলে ধরতে চাই। তারপরও তার প্লেইং স্টাইল দেখে আমার কাছে মনে হচ্ছে খুব শান্ত ধীর স্থির, মানে এতটা শান্ত ধীর স্থির হয়ে রিয়াল মাদ্রিদকে খেলাচ্ছেন যে আমার কাছে মনে হয় যে এটা খুব বুমেরাং হয়ে যাবে সামনের ম্যাচগুলোতে। বড় বড় ইউসিএল বড় বড় ম্যাচ বা আরো বড় বড় চাপে পড়লে রিয়াল মাদ্রিদ ভেঙে পড়বে। কারণ তার ট্যাকটিক্সে আমার কাছে মনে হচ্ছে একটু পরিবর্তন হয়তো আনা দরকার। তার অভিজ্ঞতা একটু কম, কারণ উনি তো কোচিং তো খুব বেশি ক্লাব করেন নাই, সো অভিজ্ঞতা কম, বড় ক্লাব, ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আরেকটু তার ট্যাকটিক্সে পরিবর্তন আনা দরকার। তিনি মাঝে মাঝে খেলান 3-4-2-1, 4-2-3-1 এভাবে খেলান। উনি
এই যে মানে ইয়াগুলোকেও একটু চেঞ্জ করতে পারেন, উনি একটু ওয়াইড হয়ে খেললে আমার মনে হয় ভালো একটা সুযোগ নিতে পারেন, বা কাউন্টার অ্যাটাকের যেই জিনিসগুলো আমরা একসময় রিয়াল মাদ্রিদ দেখতাম সেই জিনিসগুলো তিনি কিভাবে করবেন। কাউন্টার অ্যাটাকে আমরা হোসে মরিনোকে দেখছি রিয়াল মাদ্রিদকে কোথায় নিয়ে গেছিলেন, সেই জিনিসটা তিনি একটু হয়তো ফলো করতে পারেন। সবকিছু যখন ফলো করা শুরু করবেন তখন আমার মনে হয় তার রেজাল্টটা তিনি ভালো পাবেন। এখন হয়তো ওই যে একগুয়ে লোকরা তো বুঝেনি, যেটা ভাবছি যেটা চিন্তা করছি সেটাই, ওইভাবে তার খুব বেশি চিন্তার বাইরে যেতে পারেন না, যান না। সো আমার কাছে মনে হয় জাভি আলোনসো যদি রিয়েল টেস্টে পড়ে যান ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আমি জানি না রিয়াল মাদ্রিদ ফ্যানরা আমার সাথে একমত হবেন কিনা, বাট ভেঙে পড়ার সম্ভাবনা আছে, কারণ জাভি আলোনসো এখনো সেই জায়গাটায় পৌঁছাতে পারেননি। অভিজ্ঞতা থেকে, তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে সেই জায়গাটা পৌঁছাতে পারেননি। আর রিয়াল মাদ্রিদের মধ্যে তিনি অনেক কিছু করছেন, তিনি ড্রেসিং রুমে শৃঙ্খলাটা ঠিক রাখেন, কিন্তু ম্যান ম্যানেজমেন্টের জন্য ভাই তিনি তো খুব বয়স্ক লোক না। কার্লো আনচেলত্তি যেভাবে ম্যান ম্যানেজমেন্ট করতেন জাভি আলোনসো সেভাবে পারবেন না। কার্লো আনচেলত্তি ইয়াকেও রোনালদোকে ম্যান ম্যানেজমেন্ট করে বসায় রাখতে পারতেন, কিন্তু ইনি পারবেন না। কারণ ইনি পারছেন না বলেই কিন্তু দলের মধ্যে এখনো কিন্তু গুঞ্জন তৈরি হচ্ছে। আমরা রদ্রিগোকে নিয়ে কথা বলছি, ভিনিসিয়াসকে নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু ব্যাপার। হয়তো তার পছন্দের জায়গাগুলো, তার পছন্দের ফরমেশনগুলো এইভাবেই করবেন। আর একটা জিনিস আমি লাস্টলি বলে যেতে চাই, সেটা হচ্ছে যে উনি খুব চেঞ্জ করেন। ফরমেশনে আজকে আমি দেখলাম যে এই ফরমেশন আছে, কালকে দেখলাম যে ওই খেলোয়াড়গুলো নাই, আবার পরশুদিন দেখতেছি ওই খেলোয়াড়গুলো নাই। এই যে একটা মানসিক চাপ এই খেলোয়াড়গুলো নিতে পারবে কিনা সেটাও আমার মনে ভেবে দেখার ব্যাপার আছে। হয়তো জাভি আলোনসোকে আমি শুধু এইটুকুই দেখলাম যে তিনি একটু ছটফট করছেন, স্থিতিশীলতা পারছেন না, হয়তো টাইম লাগবে। বাট তারপর 9 ম্যাচে 8 জয় দিয়ে তিনি এখন পয়েন্ট টেবিল শীর্ষেই আছে, বার্সেলোনার নিচে আছে। সো রিল্যাক্স হয়তো মনে হচ্ছে তাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সামনে অনেক কঠিন ম্যাচ আসবে এবং সেখানে তার মূল টেস্টটা হবে। এখনই বলে দেওয়া যাবে না যে আসলে জিতবেন নাকি হারবেন নাকি কি করবেন, বাট জাভি আলোনসোর সামনে কিন্তু খুব বড় একটা পরীক্ষার সামনে চলে আসতেছে। এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।